আসসালামু আলাইকুম। আল্লাহর অফুর রহমত আপনার উপরে বসত যাতে আপনি এই ভিডিওটা বুঝতে পারেন। আমি ডারউইনের জীবাশ্ম থিওরি অর্থাৎ জীবাশ্ম বা ফসিল ডারউইন থিওরির একটা প্রধান এভিডেন্স। এটা ডারউইন থিওরিকে সত্যায়িত করে। এটার বিরুদ্ধে বলবো, এটা আপনাদেরকে মনোযোগী হতে হবে, নাহলে আপনারা বুঝতে পারেন না। ডারউইন থিওরিটা কী বলছে? ডারউইন থিওরি কী বলছে একটা এককোষী জীব একটা গরম জলবিষ্ট পুকুরে উৎপত্তি ছিল। সেই এককোষী জীব হইতে পৃথিবীর সমস্ত জীবের উৎপত্তি হয়েছে। অর্থাৎ ডারউইন থিওরি যারা বিশ্বাস করে তারা আল্লাহকে বিশ্বাস করে না। এবং এই কারণে, এই থিওরির কারণে রাশিয়া, চীন, কোরিয়া, জাপান, অন্যান্য দেশের লোকেরা অনেক নামাজ পড়ে না, আল্লাহকে বিশ্বাস করে না। এই হলো একটা ডারউইন থিওরি। যে এককোষী জীব থেকে পৃথিবীর সমস্ত জীবকে উৎপত্তি হয়েছে তাই দেখানো হচ্ছে। একটা এককোষী জীব থেকে পৃথিবীর সমস্ত জীব উৎপত্তি হয়েছে, এটা বলে ডারউইন থিওরি বলে। এখন ডারউইন কী বলছে? ডারউইন থিওরি বলছে এককোষী জীব হচ্ছে অমরিজন্য প্রাণী উৎপত্তি, তারপর ফুলকযুক্ত মাছ, তারপর উভচর প্রাণী যেমন ব্যাঙ, তারপর শস্যজাতীয় প্রাণী যেমন সাপ, ডাইনোসর এবং পাখি, এবং তারপর হচ্ছে অম্লযুক্ত স্তন্যপ্রাণী। অম্লযুক্ত স্তন্যপ্রাণী হচ্ছে উচ্চতর স্তন্যপ্রাণী যেমন শিম্পাঞ্জি। তারপর শিম্পাঞ্জি থেকে হচ্ছে মানুষের উৎপত্তি হয়েছে। এইটা আমার কয়েকটা জানার উঠছে, তার বাংলা আমি কিছু কিছু বাংলা শোনা আছে। এটা অবশ্য আমেরিকান জার্নাল লাইফ সায়েন্স রিসার্চ। এরা এই আর্টিকেল দেওয়ার পরে 24,000 লোক দেখছে। এই একটা পার্টি ইন্ডিয়া জার্নাল ইন্ডিয়ান জুলজিস্ট, এটা তো পাবলিশ হয়েছে। আবার এই জার্নাল হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল বায়োলজিক্যাল স্টেট। এই তিনটা জার্নালে এই বিষয়বস্তু বাংলা করে আমাদের বোঝা আছে। আর জীবাশ্মটা কী? জীবাশ্ম হলো অতিথি জীবের সংগত অবশেষ বা ছাপ, কোনো এক সময় জীবিত জীবের চিহ্ন। অতিথি যে জীব ছিল সে তার চিহ্ন হলো জীবাশ্ম। জীবাশ্ম বলতে জীবাশ্ম বিবর্তনের সবচেয়ে স্পষ্ট, বিশ্বাসযোগ্য, শক্তিশালী যাচাইকৃত প্রত্যক্ষ প্রমাণ বহন করে। ডারউইন বা বিজ্ঞানের মধ্যে জীবাশ্মগুলো সবচেয়ে স্পষ্ট, বিশ্বাসযোগ্য, শক্তিশালী, যাচাইকৃত প্রত্যক্ষ প্রমাণ বহন করে। এখন জীবাশ্মটাকে, এই যে ফিরাউনের লাশ, এই ফিরাউনের লাশ তো এখনও এত বছর ধরে রয়েছে, এটা হলো এ হলো জীবাশ্ম। এখন আমি প্রমাণ করব যে সকল প্রাপ্ত ফসিল বা জীবাশ্ম পাওয়া গেছে উদ্ভিদ এবং প্রাণী, সেগুলো হুবই একই, যে কোনো পরিবর্তন না, অর্থাৎ বিবর্তন হয় না। এটা আমি প্রমাণ করব। এখন এটা হলো জিওলজিক্যাল টাইম টেবিল বা টাইম চার্ট। এই টেবিলে বর্ণনা করছে কোন জীব কত মিলিয়ন বছর আগে উৎপত্তি হয়েছিল। এই জায়গা থেকে 45,000 থেকে 4500 বছর থেকে এই বিভিন্ন দেখাচ্ছে এই জীবের উৎপত্তি, কোন জীবের। এই জিওলজিক্যাল টাইম বা কোন জীবী কখন উৎপত্তি হলো তাই সাইডে যায়, এটা হলো জিওলজিক্যাল টাইমে। আর আমরা দেখাবো যে জীবের এই যেমন ফার্ন 345 মিলিয়ন বছর মিসিসিপি থেকে উৎপত্তি হয়েছিল, কিন্তু এখনও ফার্নের ফসিল এই ব্রায়োফাইটার ফসিল হুবু একই, কোনো পরিবর্তন হয়। এই 345 মিলিয়ন বছর ধরে হুবু একই আছে। তাহলে কোনো অথচ বলা আছে বিবর্তন অবিরত, কন্টিনিউয়াস। সুতরাং দেখা যাচ্ছে যে এরা বিবর্তনকে সমর্থন করে না। ব্রায়োফাইটার ফসিল এটা লাইফোভার উঠতে হচ্ছে 345 মিলিয়ন বছর আগে মিশর যুগে। এটা হচ্ছে লাইফোভার তার ফসিলের মতন, এই লাইফোভারটা তার ফসিলের মতন একই মতো, অর্থাৎ কোনো পরিবর্তন হয় না। 345 বছর ধরে একই অবস্থা রয়েছে। যদিও বলা আছে বিবর্তন চলতেছে এবং এখনও দ্রুত চলতেছে। এটা হলো কনিফার, এই কনিফারের পাতা এবং তার ফসিল দেখা যাচ্ছে একই, কোনো পার্থক্য নেই। তার মানে কোনো বিবর্তন হয় নাই। 325 মিলিয়ন বছর আগে উৎপত্তি হয়েছে, কিন্তু এখনও হুবহু রয়েছে। এটা হলো কনিফারের ফল, এই যে একটা ফল আর এটা তার ফসিল একই রকম দেখতে, কোনো পরিবর্তন নাই। তার মানে বিবর্তন হয় না। যে এদের মধ্যবর্তী কোনো পদার্থ পাওয়া যেত তাহলে বলতো বিবর্তন হয়েছে। এলো জিমনোস্পার্ম, এই জিমনোস্পার্ম আর তার ফসিল হুবহু একই, কোনো পরিবর্তন হয়নি। 230 মিলিয়ন বছর আগে জিমনোস্পার্মের উৎপত্তি হয়েছে, এখনও জিমনোস্পার্ম একই দেখতে, তার মানে কোনো বিবর্তন হয় না। এটা হলো গিঙ্কুলোবা, এই গিঙ্কুলোবা তার ফসিল হুবহু একই রকম, তার মানে কোনো বিবর্তন হয় নাই।
কিন্তু বলা আছে ইভলিউশন ইজ কন্টিনিউয়াস অ্যান্ড ইট ইজ স্টিল বা অত দেখা ইভলিউশন কন্ট্রোলে এখন দেখা যাচ্ছে যে কোনো পরিবর্তন হয় না। এই দুটো পাতার মধ্যে গিঙ্গুরবার পাতার কোনো পরিবর্তন হয় না। এর হলো সিলোপসিডা আর এর হলো তার ফসিল। সিলোপসিডা কত হতো 345 বছর পর মিশর যুগে, কিন্তু এরা এখনও অপরিবর্তন। এটা ডারউইন থেকে বাতিল ঘোষণা করে এই জীবাশ্ম। এখন আর তখন দেখলাম আমাদের উদ্ভিদের যত জীবাশ্ম সব একই রকম দেখতো, কোনো পরিবর্তন নাই। তা অথচ বিবর্তন করে অ্যাল গাছ থেকে হচ্ছে ম্যাটস, তারপর হচ্ছে ব্রাইফোটা, তারপর লাইকোভার, তারপর হচ্ছে জিমনোসর এবং অ্যামনোসর। কিন্তু ইভলিউশনের যে কন্টিনিউয়াস হয়, কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো কোনো পরিবর্তন হয়, তার মানে কোনো বিবর্তন হয় নাই। এটা এই ফসিলগুলো ডারউইন থিওরিকে সমর্থন করে না, ডারউইন থিওরিকে ভুল প্রমাণ করে। এখন আমি প্রমাণ করবো যে সমস্ত প্রাণীর ফসিল বা জীবাশ্ম একই রকম দেখতে, অর্থাৎ কোনো পরিবর্তন হয় নাই, ডারউইন থিওরিকে সমর্থন করে না, ডারউইনকে ভুল প্রমাণ করে। যে কুমিরের ফসিল, কুমিরের তো ছিল 200 মিলিয়ন বছর পূর্বে, কিন্তু কুমিরের ফসিল মতো একই রকম, কোনো পরিবর্তন নাই। কিন্তু যেহেতু বলা আছে ইভলিউশন কন্টিনিউয়াস অ্যান্ড ইট ইজ ইভলিউশন কন্টিনিউয়াস বা ইট ইজ স্টিল আনসার। এখনও কোনো পরিবর্তন নাই এই ফসিলে, এই জীবাশ্মের মধ্যে কোনো পরিবর্তন নেই। ডারউইন থিওরিকে বিরোধিতা করে। কুমিরের মধ্যে যদি কোনো জীবাশ্ম পাওয়া যেত, ফসিল পাওয়া যেত, বুঝতে হবে তার ডারউইন থিওরি সত্য, কিন্তু তা হয় নাই। এই বিজ্ঞানীরা ডারউইন বলছে উষার হচ্ছে সরীসৃপে পরিণত, সাপ ব্যাংজাতীয় প্রাণী সাপে পরিণত হয়েছে। কিন্তু আদিম উষার প্রাণী এখন একরকম দেখতে, এই হলো উষার ব্যাং আর এর তার ফসিল একরকম দেখতে। কিন্তু ডারউইন বলছে উষার প্রাণী সাপের জাতীয় প্রাণী পরিণত হয়, সাপ জাতীয় প্রাণী এলো টোড। এই টোডের ফসিল আর এই টোড একই রকম, কোনো পরিবর্তন নাই। 200 থেকে 300 মিলিয়ন বছর পরে টোডের উৎপত্তি হয়েছে, কিন্তু এখনও টোড আর টোডের ফসিলের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ডারউইন থিওরিকে সমর্থন করে না বা কোনো বিবর্তনকে সমর্থন করে না। এ হলো ল্যাটিমরা ফিশ, আর এর তার জীবাশ্ম ফসিল। এখন ল্যাটিমরা এই মাছটা 420 মিলিয়ন বছরের আগে উত্তর ছিল, কিন্তু এখনও তার জীবাশ্মের মতো, অথচ তার মানে ডারউইন থিওরি প্রমাণ করা। এখন দেখা যাচ্ছে যে এই ল্যাটিমরা ফিশ থেকে মাছ থেকে এই যে উষার ব্যাং উৎপত্তি হয়েছে, এই হলো কুমির উৎপত্তি হয়েছে। কিন্তু এই যে আমার দেখলাম তো মাছ, এই ল্যাটিমরা ফিশ এবং তার জীবাশ্ম একই রকম ধরে, তার মানে ডারউইন যে বলছে ল্যাটিমরা মাছ থেকে যে ব্যাঙের উৎপত্তি হয়েছে, কুমির উৎপত্তি, এটা তাহলে ভুল প্রমাণিত হলো এই ছবি থেকে। এটা লিউমিনের একটা শামুক, এই শামুকে তার জীবাশ্ম বা ফসিল 542 মিলিয়ন বছর উৎপত্তি, কিন্তু এতদিন ধরে এই শামুক অপরিবর্তিত আছে, কোনো ফসিলের সাথে জ্যান্ত শামুকের কোনো পরিবর্তন নাই, তার মানে ডারউইন থিওরিকে সমর্থন করে না। এগুলো হর্সু ক্র্যাব, লিমুলাস, ঘোড়া জুতোর মতো পায়ের মতন, এই হলো সেই ফসিল, আর এটা হলো হর্সু ক্র্যাব। এই হর্সু ক্র্যাব এটা ফসিল, এই হর্সু ক্র্যাব ফসিল। এটা দেখা যাচ্ছে ফসিল আর জ্যান্ত জীবিত হর্সু ক্র্যাবের মধ্যে কোনো পার্থক্য নেই, একই রকম দেখতে। এটা উৎপত্তি হচ্ছে 450 মিলিয়ন বছর পরে, কিন্তু এতদিন ধরে যদি বলা হচ্ছে বিবর্তন কন্টিনিউয়াস অবস্থা চলতেছে, এখন আরও দ্রুত চলছে, কিন্তু আমরা দেখছি যে ফসিলের মধ্যে কোনো পার্থক্য নেই, মানে কোনো বিবর্তন হয়ই নাই। এটা ডারউইন থিওরি বা বিবর্তন ধারণাকে সমর্থন করে না। এলো শামুক, এই কাঁকড়া, এই কাঁকড়া আর এই কাঁকড়ার ফসিল দেখা যাচ্ছে, কাঁকড়া ফসিলের মধ্যে কোনো পার্থক্য নেই। অত বলা হচ্ছে কাঁকড়া উত্তরসূরি 190 মিলিয়ন বছর পূর্বে, কিন্তু কাঁকড়ার ফসিলের মধ্যে কোনো পার্থক্য নাই। বা এদের মধ্যবর্তী কোনো ফসিলও বা জীবাশ্ম পাওয়া যায় না, অর্থাৎ এরা ডারউইন থিওরিকে সমর্থন করে না, কোনো বিবর্তন ধারণাকে এটা সমর্থন করে না। এটা হলো চিংড়ি মাছ, এই চিংড়ি মাছের জীবাশ্ম, এটা হলো চিংড়ি মাছ, দেখা যাচ্ছে দুটো একই রকম দেখতে, কোনো পার্থক্য নেই। যদিও চিংড়ি মাছের উৎপত্তি 190 মিলিয়ন বছর পূর্বে, কিন্তু এই
দীর্ঘ সময় ধরে চিংড়ি মাছ অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ বিবর্তন হয় না, অর্থাৎ বিবর্তনের ধারণাকে বাতিল করে, ডারউইন থিওরিকে বাতিল করে। এলো তেলাপোকা, ককরোচ, এটা 310 মিলিয়ন বছর পরিবর্তিত হয়েছে, কিন্তু এই জীবাশ্ম এটা পাওয়া গেছে, এটার মধ্যে কোনো মিল আছে, কোনো পার্থক্য নাই। তার মানে 310 মিলিয়ন বছর ধরে যে তেলাপোকা একই অবস্থা আছে, যদিও ইভলিউশন হিসেবে কন্টিনিউয়াস, অবিরত চলতে আছে। মডার্ন ইনসেক্ট, আধুনিক কীটপতঙ্গের উত্তর হচ্ছে 25 মিলিয়ন বছর, কিন্তু আমরা দেখেছি যে কটনবাগের মতো, এই কটনবাগ তার ফসিল মতো, এই অ্যাফিড যা পোকা তার যা পোকা ফসিল মতন দেখতে, পিপিলিকা ফসিল মতন একে দেখতে। তাহলে 25 মিলিয়ন বছর ধরে এরা অপরিবর্তিত আছে, কোনো পরিবর্তন হয় না, এরা ডারউইন থিওরিকে বা বিবর্তন ধারাকে বিরোধিতা করে। সোশিয়াল ইনসেক্ট, পিপিলিকা ফসিল একই রকম দেখে, বোলতার ফসিল একরকম দেখতে, মৌমাছির ফসিল মতন দেখতে, উইফুকার ফসিল মতন দেখতে, এটা উইফুকার ফসিল আর উইফুকা। তার মানে কি যে এত মিলিয়ন বছর ধরে থেকে এতে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ বিবর্তন ধারণা বা ডারউইন থেকে সমর্থন করে বাতিল করে। এগুলো হাতির ফসিল, হাতির উৎপত্তি হচ্ছে 60 মিলিয়ন বছর পরে, কিন্তু দেখা যাচ্ছে হাতির আর হাতির ফসিলের মধ্যে কোনো পার্থক্য নাই, যা বিবর্তন ধারা বা ডারউইন থিওরিকে বাতিল ঘোষণা করে। এখনও মানুষের কি আদি মানুষের দাঁত, হাতের হাড় এগুলো পাওয়া গেছে, কিন্তু এগুলো মানুষের ফসিল পাওয়া গেছে, এগুলো এটা দাঁত, মাথার খুলি, এইগুলো এটার উপর ভিত্তি করে মানুষ আবিষ্কার করছে যে মানুষ এইভাবে বানর থেকে এইভাবে উৎপত্তি হয়েছে। তাহলে আপনারা বলেন যে ওই ফসিলের উপরে ভিত্তি করে বলা যায় যে মানুষ এইভাবে উৎপত্তি লাভ করছে, এই ফসিলের ভিত্তি, তার মানে এটা ডারউইন থেকে বাতিল করে। ডারউইনরা অতিরিক্ত প্রচার করছে মানুষকে কনভিন্স করার জন্য, তাদের পক্ষে নিয়ে যাওয়া যায়। এখন দেখেন যে ত্রিশি থেকে মানুষের উৎপত্তি হয়েছে, ত্রিশি এই বানর উৎপত্তি, কিন্তু অতি আশ্চর্য বিষয় ত্রিশি এখন পাওয়া যাচ্ছে মলয় ও ফিলিপাইনের জঙ্গল পাওয়া যাচ্ছে, সেটা একই রকম দেখতে, এর কোনো পরিবর্তন হয়। তাহলে মানুষ এটা থেকে উৎপত্তি লাভ করে এত বছর ধরে তারা অপরিবর্তিত রয়েছে, তার বলল যে মানুষ এই প্রাণীর এই ত্রিশি থেকে উৎপত্তি লাভ করে নাই, এইভাবে মানুষ ত্রিশি থেকে এইভাবে। এখন ডায়নোসরের মতে শিম্পাঞ্জিতে মানুষের উৎপত্তি হচ্ছে এইভাবে। তাহলে এখন প্রশ্ন থাকে, তাহলে এখনকার শিম্পাঞ্জিগুলো কেন মানুষ পরিণত হয় না? শিম্পাঞ্জি যদি মানুষের এইভাবে পরিবর্তন হচ্ছে, তাহলে এখনও শিম্পাঞ্জি কেন শিম্পাঞ্জি আছে? যদি শিম্পাঞ্জি মানুষের উৎপত্তি হয়, এটা হলো ডায়নোসর কাল্পনিক। ডায়নোসর বলছে পাখি থেকে উৎপত্তি, ডায়নোসর থেকে। তার প্রমাণ কি যে এই দুটো ফসিল পাখির ছাপ, এটা কিন্তু একটা পাখির পালক, এটা একটা পাখি বলছি, এটা ডায়নোসরের লেজ, এগুলো এইভাবে মানুষকে কনভিন্স করতেছে। আসলে এটা ঠিক না, আমরা বলেন এটা ডায়নোসর নয়, এটা একটা পাখির পালকের সাপ। সুতরাং ডায়নোসর থেকে ডায়নোসর পাখির থেকে পাখি উৎপত্তি, ডায়নোসর থেকে পাখি উৎপত্তি হয়েছে, এটা ভুল ধারণা। পাখি আজ থেকে আল্লাহ সৃষ্টি করে সেইভাবে আছে। বিজ্ঞানে বলছে যে ব্যাকটেরিয়ার ফসিল পাওয়া গেছে, এই যে ব্যাকটেরিয়ার ফসিল, এই ফসিলের বয়স কত? 320 মিলিয়ন বছর পূর্বে বা 300 বছর পূর্বে এত পুরানো ফসিল পাওয়া গেছে। কিন্তু এই ব্যাকটেরিয়া কিন্তু এখন সে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া কিন্তু অনুজীব। ওই যে আগে দেখা যাচ্ছে জুলজিক্যাল টাইম চার্ট, দেখা যায় জুলজিক্যাল টাইমসে 4500 মিলিয়ন বছর আগে ব্যাকটেরিয়ার উৎপত্তি ছিল, 21 উৎপত্তি প্রায় 4500 মিলিয়ন বছর, কিন্তু এই 4500 মিলিয়ন বছর ধরে এখনও তারা অপরিবর্তিত রয়েছে। ব্যাকটেরিয়া আছে, প্রোটোজোয়া আছে, ফাঙ্গাস আছে, কিন্তু বলছে ইভলিউশন ইজ কন্টিনিউয়াস, ইভেন অ্যাট প্রেজেন্ট ইভলিউশন ইজ অকারিং র্যাপিডলি। তাহলে বোঝা যাচ্ছে যে এটা ব্যাকটেরিয়া ফসিল ডারউইন থিওরিকে বা বিবর্তন রেখে ধারণাকে বাতিল করে।
এখন আমরা আগে জুলজিক্যাল টাইম চার্ট বা জুলজিক্যাল টাইম টেবিল দেখা যাচ্ছে এটা মাসে উত্তর হচ্ছে মাসে হচ্ছে 4 মিলিয়ন বছর পড়বে। আর কি অ্যাম্ফিবিয়া বা ব্যাঙ উত্তর হচ্ছে 395 মিলিয়ন বছর পড়বে। আর রেপ্টাইল বা সরীসৃপ উত্তর হচ্ছে 310 মিলিয়ন বছর পড়বে পেন্সিল ম্যানের যুগে। আর পাখির উত্তর হচ্ছে 181 মিলিয়ন বছর পড়বে। আর ম্যামাল প্যারাসেন্টার ম্যামাল এর উত্তর হচ্ছে 65, ট্রিউসিড এর হচ্ছে 65 মিলিয়ন বছর পড়বে। আর শিম্পাঞ্জির গরিলার উত্তর হচ্ছে 25 মিলিয়ন বছর পড়বে। আর মানুষের উত্তর হচ্ছে 11 মিলিয়ন বছর পড়বে। আর দেখা যাচ্ছে যে সে ব্যাঙ, সাপ, পাখি, শিম্পাঞ্জি, গরিলা, মানুষ সব একই অবস্থা, যে কোনো পরিবর্তন নাই। শিম্পাঞ্জি আছে, মানুষই আছে, ব্যাঙই আছে, সাপই আছে। তার মানে ডারউইনের বিবর্তনের ধারণা বা বিজ্ঞানীদের বিবর্তন ধারণা ঠিক না। এটা যদি বিবর্তন যদি কন্টিনিউয়াস অভিযোগ চলতে যায়, তাহলে এগুলো ওই জীবগুলো এখনও এরকম আছেন কেন? বিবর্তনের সত্য, তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী ইমমর্টাল হতো, তারা মারা যেত না। কারণ ধর্মীয় মতে আল্লাহ সমস্ত মানুষের সমস্ত জীব তৈরি করছে, তখন তার ইচ্ছা তার জীবটা আয়ুটা প্রাণটা কেড়ে নেয়। যখন আপনি উত্তৃপ্ত হয়, তখন তো জীবন কেড়ে নেওয়ার কোনো মতো কেউ নাই। সুতরাং তখন মানুষ বা অন্য প্রাণী মননশীল হতো না। এটাও দারুণ বিবর্তন ধারণাকে সমর্থন করে। এখন পৃথিবীর বয়স কোনো এই আল্ট্রার বইতে আছে যে 205 বিলিয়ন বছর পড়বে। ম্যাডার বইতে লেখা আছে 4 বিলিয়ন বছর পড়বে। ওয়ালেসের বইতে লেখা আছে 4.5 বিলিয়ন বছর পড়বে। গডফ্রেডের বইতে লেখা গডফ্রেড অ্যান্ড বার্নস্টাইনের বইতে আছে 4.6 বিলিয়ন বছর পড়বে। আর গোয়ান্টেলিক বা ডিকাসনের বইতে লেখা আছে 6 বিলিয়ন বছর পড়বে। তাহলে পার্থক্য হচ্ছে 2.5 বিলিয়ন বছর পড়বে। তার মানে বিজ্ঞানীদের কাছে 2500 মিলিয়ন বা 2.5 বিলিয়ন বছর নাথিং। তাহলে পৃথিবীর বয়স ভুল প্রমাণিত যাচ্ছে যে কোনটা হতো, এইটা হতো না এইটা কোনটা হতো। তার মানে যে বিবর্তন বিজ্ঞানীদের ধারণা, এটা কোনো প্রমাণিত না। ধারণা করে বলছে পৃথিবী এত জগতে এই অন্য যে ফসিলের বয়সের কথা বলা হয়েছে, এটার ধারণা, এটা অনুমান, এটা সত্য না। এবং এখনও তো আমরা প্রমাণ করলাম যে প্রত্যেকটা জীব অপরিবর্তিত, কোনো বিবর্তন হয় নাই। এটা বিবর্তনের ধারণাকে বাতিল করে। এখন ডারউইন বলছে, হি হু রিজেক্ট দিস ভিউ অন দি নেচার অফ জুলজিক্যাল রেকর্ড উইল রাইটলি মাই হোল থিওরি রিজেক্ট মাই থিওরি হোল থিওরি। হি হু রিজেক্ট দিস ভিউ অন দি নেচার অফ জুলজিক্যাল রেকর্ড উইল রাইটলি রিজেক্ট মাই হোল থিওরি। বলছে কেউ যদি জীবাশ্ম আমার থিওরিকে সমর্থন করে না, বাতিল করে দেয়, তাহলে বুঝলো সে আমার থিওরিকে বাতিল করলো। আমরা তখন জীবাশ্ম বাতিল করছি যে কোনো জীবাশ্ম ডারউইন বা বিবর্তন ধারণা সমর্থন করে না। সুতরাং ডারউইনের থিওরি ভুল, কারণ ডারউইন নিজেই বলছে, কেউ যদি আমার প্রমাণ করতে যে জীবাশ্ম বা ফসিল আমার থিওরিকে সমর্থন করে না, তাহলে সেই সত্যই আমার থিওরিকে বাতিল ঘোষণা করো। সুতরাং ডারউইনের থিওরি ভুল। এখন ডারউইন অরিজিন অফ স্পিসিস, এটা হলো ডারউইন একটা বিখ্যাত, পৃথিবীর প্রত্যেকটা মানুষের বইয়ের নাম হচ্ছে চার্লস ডারউইন দি অরিজিন অফ স্পিসিস। এই বইতে ডারউইন প্রমাণ করেছে সে এখন বিজ্ঞানী না। ডারউইন saw himself during his youth as intellectually unremarkable. He began to study medicine at Edinburgh, left there and went to the Cambridge, where he took then common BA pass. মানে সে এডিনবার্গে ভর্তি ছিল মেডিসিন পড়ার জন্য, ডাক্তারি পড়ার জন্য, কিন্তু সে ফেল করার জন্য, কয়েকবার ফেল করার জন্য সে ক্যাম্ব্রিজে এলো কি পাদরি হওয়ার জন্য। কমন বি পাস মানে ছিল হয়েছে। Even at that time, he probably underestimated his proficiency, since he ranked 10th out of 178 candidates in the final exam. অর্থাৎ 118 জন পরীক্ষা অংশগ্রহণ করত, তার মধ্যে ডারউইন অবস্থান ছিল 10।
এবং অন্য একটা জায়গায় প্রমাণ আছে তিনি পাদরি ছিল 2 বছর লন্ডনে পাদরি করছে। এবং আমি এই আমেরিকান জার্নাল অফ রাইস সায়েন্স এই জার্নালে প্রমাণ করছি যে ডারউইন একজন পাদরি, সে কোনো বিজ্ঞানী না, এই হয়তো প্রমাণ করছে। এখন আমরা যারা নামাজ কালাম পড়ি তারা যদি ডারউইন শরীর বিশ্বাস করি তাহলে নামাজ কালাম হবে কিনা আপনারা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ সব কিছু করে, যারা কিছু হয় সব আল্লাহ দেখে হয়। একদম সোল বিশ্বাস না হলে তো আপনার নামাজ কালাম কোনো কাজে লাগবে না। আপনার বিশেষ করে যা কিছু হয় সব আল্লাহ দেখে হয়। এখন যদি বলেন যে ডারউইন শরীরে মানুষের উৎপত্তি, নামাজ পড়ার কোনো দরকার নেই। এই ডারউইন শরীর করে চীন, রাশিয়া, কোরিয়ারা নামাজ কালাম পড়ে না, আল্লাহকে বিশ্বাস করে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি বিজ্ঞান দিয়ে প্রমাণ করলাম যে ডারউইন শরীর ঠিক না। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন যাতে আমি ইনস্পিরেশন পাই এবং আমরা সবাই। আল্লাহ হাফেজ।